বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। বর্ণময় চরিত্র রাজনীতিতে দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষ এখন পরিণয় সূত্রে আবদ্ধ হচ্ছেন রিঙ্কু মজুমদারের সঙ্গে। প্রায় 60 ঊর্ধ্ব দিলীপ ঘোষ, প্রায় 50-এর কাছাকাছি একজন রিঙ্কু, তার সঙ্গে তার পরিণয় হলো। 4 হাত 1 হলো দুজনের। মায়ের অনুরোধ রাখলেন দিলীপ ঘোষ। কিছুদিন আগে শোনা গেছিল, তখন আমরা বহুদিন ধরে এটা রাজনৈতিক মহলে চর্চা হচ্ছিল যে দিলীপ ঘোষ বিয়ে করতে পারেন, কিন্তু অপেক্ষা কেন, কিসের আমরা জানি। আমরা যদি একটু ফিরে যাই 2024-এর দিকে, 2024-এর জুলাই মাস, অর্থাৎ মে মাসে ভোট হয়ে গেছে, জুন জুলাই, তখন থেকেই রাজ্য সভাপতি কে হবে, কে হতে পারে বা কে দায়িত্ব নেবে, এরকম একটা জল্পনা যখন চলছে, ঠিক তখন থেকেই দিলীপ ঘোষ একটা ইঙ্গিত দিয়েছিলেন যে আমাকে যদি কেন্দ্রীয় নেতৃত্ব কোনো কাজ না দেয়, তাহলে আমি অন্য কিছু ভাববো, অন্য কাজ করব। অর্থাৎ 2 মাস তিনি সময় দিয়েছিলেন। আর সেই 2 মাস সময়টা ছিল জুলাই মাসে, তিনি বলেছিলেন অগাস্ট সেপ্টেম্বর। আর সেপ্টেম্বর থেকে এখন শোনা যাচ্ছে যে তিনি এই বিষয়ে, অর্থাৎ তার সাংসারিক জীবনে তিনি আসবেন কি আসবেন না, তখন থেকেই সেটা সূত্র সেই ঠিক সময় থেকে। অর্থাৎ তাহলে কি দিলীপ ঘোষ তখন থেকেই ঠিক করেছিলেন যে যদি আমাকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কোনো কাজ না দেয়, 2 মাস আমি দেখবো, 2 মাস তখন টাইম দিয়েছিলেন। এবং তারপর থেকে সেপ্টেম্বর, আজকের দিনে গিয়ে, অর্থাৎ আজকে 18ই এপ্রিল, তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হলেন। এখানে দুটি বিষয়। আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে যে রাজ্য সভাপতি দৌড় থেকে তাহলে তিনি সরে গেলেন, কারণ এটাও শোনা যাচ্ছিল যে যদি তাকে রাজ্য সভাপতি না করা হয়, তাহলে হয়তো তিনি অন্য কিছু ভাববেন। এবং সেই ভাবনায় কি এই সাংসারিক জীবনে প্রবেশ করা, যদিও তিনি খোলসা করে এ বিষয়ে কিছু বলেননি। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় যে দিলীপ ঘোষ তো যে রাজ্য সভাপতির যে ল্যাব ছিল, কয়েকজনের নাম ছিল, তার থেকে সরে গেলেন। তাহলে কি রাজ্য সভাপতি হতে পারে? দিলীপ ঘোষ তো পিছিয়ে পড়ে তিনি সাংসারিক জীবনে আবদ্ধ হয়ে গেলেন। তাহলে কি যারা রয়েছেন তাদের মধ্যে কে হতে চলেছেন এই রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, আপনি গতকালই দিলীপ ঘোষ তার শুভ বৈবাহিক জীবনে প্রবেশ করতে চলেছে, নতুন জীবন তিনি শুরু করবেন, তার শুভেচ্ছা জানিয়েছি। তাকে আবারও আমরা একবার শুভেচ্ছা জানাচ্ছি, আপনি মিলে। তো এখন প্রশ্ন, এই যে রাজ্য সভাপতির পদ থেকে তো তিনি মোটামুটি দৌড়ে তিনি নেই এখন। জানি না নতুন সাংসারিক জীবনে আবদ্ধ হওয়ার পর আবার ঘোরে কিনা, কারণ প্রিয়রঞ্জন দাস মুন্সি বলুন বা সোমেন মিত্র বলুন, বঙ্গ রাজনীতির এই দুই চরিত্র কিন্তু দেখা গেছিল যে বিয়ের পরে তাদের জীবনেও কিন্তু একটা পরিবর্তন এসেছে। তাহলে দিলীপ ঘোষের জীবনে কি রিঙ্কু মজুমদার কোনো পরিবর্তন আনতে পারে? সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে তাহলে রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে কে কে, যাদের মধ্যে অন্যতম ভাবে মহিলা মুখের একটা চর্চা উঠেছিল, তাদের মধ্যে রয়েছেন অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি। আরেকজন যে অনেকেই চাইছেন আরএসএস ঘনিষ্ঠ সাংসদ লকেট চট্টোপাধ্যায়, নাকি এই সময় আর কোনো রিস্ক না নিয়ে সুকান্ত মজুমদারকে রেখে দেবে রাজ্য বিজেপি? আপনি কি মনে করেন? হ্যাঁ, দেখুন, এখনো দিলীপ বাবুর বিয়ে পর্ব সম্পূর্ণ হলেও মধু চন্দ্রিমার ব্যাপার তো থাকে। তো যাই হোক, তো এই মুহূর্তে যদি কেউ ভেবে থাকে যে দিলীপ ঘোষ আউট, উনি বিয়ে করছেন বলেই উনি বিজেপির প্রেসিডেন্ট হতে পারবেন না, এই ধারণাটা ভুল। আমি বিজেপি যত বেশ কয়েক বছর যে সমস্ত ইয়েরা ছিলেন, সভাপতিরা ছিলেন, সবাই বিবাহিত ছিলেন। সুতরাং বিবাহ করাটা বিজেপির সভাপতির পদ থেকে সরে যাবার কোনো শর্ত বা কোনো কাজের কোনো কারণ নয়।
তা উনি যে উনি সভাপতি দূর থেকে ছিটকে গেছেন বলে বিয়ে করছেন, এরকম ভাবনাও তা ঠিক নাও হতে পারে। তো কেন, দেখুন যে আহ আজকে ওনার যখন বিবাহ অনুষ্ঠান হচ্ছে, যদি বিজেপি সভাপতি দৌড় থেকে একেবারেই ছিটকে গিয়ে থাকেন, যদি কিন্তু সাধারণ একজন বিজেপি নেতা হতেন, তাহলে তার এই বেশিদিন তো অ্যানাউন্সড হয়নি, তার এই বিয়েতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে সুনীল বনসল, যিনি অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি হাজির ছিলেন। তো যে লোকটা মানে কষ্টাচলে চলে যাবে, তার জন্য সুনীল বনসল বা আরো অনেকে ছিলেন, তারা এসে হাজির হতো। সুতরাং এটা অত্যন্ত আমার কাছে গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন মনে হয় যে সুনীল বানসাল এসে বুঝিয়ে দিলেন যে কেন্দ্রীয় নেতৃত্ব তার থেকে দূরে সরে যায়। সুতরাং এখন প্রেসিডেন্ট হবেন কি আগামী দিনে আরো কিছু হবে সেটা পরের ব্যাপার। অর্থাৎ বলা যায় যে আপনি যেটা ইঙ্গিতটা দিচ্ছেন তাতে আমরা বলি না যে বউয়ের ভাগ্যে স্বামীর ভাগ্য খুলে যায় নতুন বউ পেয়ে, তো দিলীপ ঘোষের ভাগ্য খুলতে পারে কি? আপনি কি হ্যাঁ, সেটাই আমি সেই দিকেই যাওয়ার চেষ্টা করছি। যে গতকালও সেটা বলেছিলাম যে লেডি লাক আমাদের অনেকেরই প্রয়োজন হয়, সেটা হয়তো ওনার আসতে পারে। যে উনি যে একেবারেই যে হয়ে যাচ্ছেন তা কিন্তু তো নয়। সুতরাং যে বয়সে উনি বিয়ে করছেন সে বয়সে মানে বোঝাই যায় যে উনি সঙ্গী হিসেবে চাইছেন। সুতরাং এই অল্প বয়সে বিয়ে করলে যে ধরনের দায়িত্ব এসে যায়, যে ধরনের পারিবারিক গুরুত্ব বাড়ে, পরিবার বড় হবার সম্ভাবনা থাকে, সেগুলো যখন এই বয়সে বিয়েতে তো কোনো অসুবিধা নেই, দুজনই বিজেপির কর্মী। সুতরাং অল্প বয়সে বিয়ে যে সমস্যাটা থাকতে পারে এখানে কিন্তু সেটা থাকার সম্ভাবনাটা কম। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিলীপ ঘোষের নেতৃত্বেই কিন্তু পার্টির একটা বড় অগ্রগতি ঘটেছে। আপনি দেখেন যে 2016 বিধানসভা নির্বাচন বিজেপি খাতা খুলেছিল, দিলীপ ঘোষের নাম সবার প্রথমে আসবে। সবার প্রথম কিনা বলা একটু মুশকিল হলো, মানে আমি বলছি একেবারে নিশ্চয়ই। দেখুন বিজেপি যে সমস্ত যারা রয়েছেন, আপনি সময়ের নিরিখে দেখেন 16 সালের বিধানসভা নির্বাচনে উনি নিজে জিতলেন, আরো দুজনকে জেতালেন, সাংসদ বিধায়ক হলেন 3 জন। তারপরে 2019-এর নির্বাচনে 18 জন সাংসদ এলো, সেটা উনি তখন সভাপতি ছিলেন। এবং তখন পার্টিতে যে সমস্ত নেতাদের ঢোকানো হচ্ছিল অন্য পার্টি থেকে, উনি কিন্তু প্রচন্ড বিরোধী ছিলেন। তার সত্ত্বেও তারা 19-এর যে নির্বাচনে তখনও পর্যন্ত ওই তৃণমূল থেকে বিজেপিতে বা অন্যান্য দল থেকে বিজেপিতে আসার ঢলটা 19-এর পরে ছিল। দিলীপ ঘোষের নেতৃত্বে অতগুলো আসন আসার পরে তারপরেই কিন্তু বিজেপিতে অন্যান্য দল থেকে আসা ঢলটা ব্যাপক ভিড় হয়েছিল। এবং দিলীপ ঘোষ পরিষ্কার বলতেন কেন নেওয়া হচ্ছে এরকম আমি বুঝি না, এরা যতটা অ্যাসেট হবে তার থেকে বেশি লায়াবিলিটি হবে। পরবর্তীকালে বিজেপি ওনার এই যে ধারণাটা সত্য হয়েছিল, মানে যারা এসেছিল তারা কিন্তু অনেকটাই দেখা গেছে যে পশ্চিমবঙ্গের যে শাসক দল তার হয়ে কাজ করেছে। তারা পশ্চিমবঙ্গে 356 প্রয়োজন নেই এ ধরনের কথা কিন্তু বলে, 356 হলে শহীদ হয়ে যাবে পশ্চিমবঙ্গের সরকার, সহানুভূতির হাওয়ায় তারা জিতে যাবে, এই ধরনের একটা ব্যাখ্যা কিন্তু তারা তৈরি করেছিল এবং সেটা পার্টিকে খাইয়েছিল, এমন ভাবে খাইয়েছিল যে 356 একটা মানে একটা বুঝি অচ্ছুত শব্দ হয়ে গিয়েছিল। কিন্তু দেখুন দিলীপ ঘোষ কিন্তু 356-র কথা ইদানিং বলছে, আপনাকে খেয়াল করতে হবে। উনি কিন্তু মানে উনি আগে কতটা কি বলেছেন, আমার 356 যে খুব বিরোধী ছিলেন আমি দেখিনি। 356 সম্পূর্ণ বিরোধী ছিলেন যিনি তৃণমূল থেকে এসেছিলেন। তো এখন বোঝা যাচ্ছে যে তার একটা ভূমিকা ছিল 356-র বিরোধিতা। তো এখন এই মুহূর্তে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিলীপ ঘোষ একজন 356 সমর্থক। এখন এটা খেয়াল করতে হবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
আহ, রাজনীতিতে যে কোনো ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক নেতার চেয়ে অভিজ্ঞ হলেও উনি কিন্তু যেটা করে ফেলছেন ইদানিং কালে, পাবলিক সরকারি মিটিং থেকে উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত আলোচনা, বুঝেছেন, এগুলো অনেকে এগুলো ইগনোর করে, কিন্তু অনেক সময় ইগনোর করা যায় না, বুঝলেন। যেভাবে আক্রমণটা হয়েছে তাতে কিন্তু অহেতুক, প্রয়োজন ছিল না, অহেতুক কিন্তু হোম মিনিস্টারকে চটিয়ে দিলেন। এখন অমিত শাহ অত্যন্ত মানে দৃঢ় চেতার মানুষ। আমি বল্লভভাই প্যাটেলের সঙ্গে ওনার তুলনা করতে চাই না, কেন অনেকে ভাবেন যে এই ধরনের তুলনা করা যায় না, কিন্তু যারা রাজনীতির চর্চা করেন তারা সবাই জানেন যে ওনার মধ্যে একটা দৃঢ় চেতা আছে, এবং সময়টা উনি খুব ভালো বোঝেন, কোন সময় কি করা যায় এটা কিন্তু মানতেই হবে। যার ফলে খুব দ্রুতই ওনার কিন্তু কোন অগ্রগতি পার্টির ভেতরে ঘটেছে, এটা আমরা সবাই দেখছি। এখন স্বাভাবিকভাবেই, এবং যে ধরনের দেখুন কাজকর্ম হচ্ছে, যে ধরনের অমিত শাহ নিজে পার্লামেন্টে বক্তব্য রাখছেন, ওনার হয়ে কিরণ রিজিজু যে কথা বলছেন, ওনার যারা কাছের লোকেরা আছেন, আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু মানে 356 ইত্যাদির ব্যাপারে কিন্তু ভাবনা চিন্তা চলছে, এবং 356 যদি বিজেপি বা 355 এরকম কিছু করতে চায়, তাহলে কিন্তু মানে এমন একজন সভাপতি প্রয়োজন যিনি অন্তর থেকে এটা বিশ্বাস করেন। তা সেই দিক থেকে বিবেচনা করলে দিলীপ ঘোষ যে একেবারে সিস্টেমের মধ্যে আনফিট হয়ে যাচ্ছেন তা কিন্তু নয়, এটা কিন্তু আমি এটা পরিষ্কার ভাবে বলতে চাইছি। আপনি তো বললেন এই এই পজিটিভ ব্যাপারটা বললেন যে আপনি মানে যেটা বলছিলাম যে তার সেখানে সুনীল বানসাল উপস্থিত ছিলেন, তাকে শুভেচ্ছা জানাতে গেছেন, তিনি পিছিয়ে যান, তিনি এই রাজ্যের পর্যবেক্ষক এবং তিনি মোটামুটি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বসে ঠিক করবেন। কিন্তু সেটা যেমন একদিকে, দিলীপ ঘোষ এখনো পিছিয়ে যাননি। কেউ কেউ মনে করলে যে হয়তো পিছিয়ে আছেন বা তিনি ল্যাব থেকে সরে গেছেন, এটা কিন্তু নয়, একদম খুব ভালো করেছেন। এবার আমরা যদি আসি যে বাদ বাকি, এবং বিজেপিতে মহিলা মুখের একটা দাবি উঠেছিল, যেহেতু এখানে প্রায় 50% ভোট মহিলাদের দখলে, সেই জায়গাটা থেকে মহিলা মুখ একটা প্রেফার করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাই সেখানে একটা মহিলাদের একটা সহানুভূতির ব্যাপার থাকে। এই জায়গা থেকে মহিলা মুখ নাকি সুকান্ত ভট্টাচার্য বা শ্রমিক ভট্টাচার্য, কি বলছেন? দেখুন, মহিলা মুখের যেমন প্রয়োজন রয়েছে, কিন্তু দেখতে হবে যে যে মহিলাদের নাম আসছে তারা বিজেপি রাজনীতির সঙ্গে যে বিরাট দিন ধরে আছেন তা কিন্তু নয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে অগ্নিমিত্রা পাল খুব সম্ভবত 2019-এর নির্বাচনের সময় এসেছেন, লকেট দিদি কিন্তু উনি বোধহয় আগে এসেছেন, অনেক আগে এসেছেন, অনেক আগে এসেছিলেন, 2019-এ তিনি সাংসদ হয়েছিলেন, আগে এসেছিলেন। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে এই দুই মহিলা রয়েছেন যারা দুজনই ওদের মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলেন, অত্যন্ত যোগ্য নেত্রী, কোনো সন্দেহ নেই। এই দুজনের মধ্যে একজনকে চুজ করলে কিন্তু একটা মানে পার্টির মধ্যে কিন্তু ভুল ভাবনা চিন্তা হওয়ার সম্ভাবনা আছে। দুজনই কিন্তু অত্যন্ত বলিষ্ঠ, সভাপতি যতই আসুক না কেন সভাপতি হওয়ার যোগ্য। এখন শুভেন্দু তো আরো পরে এসেছে, 21 সালে এসেছে, কিন্তু তারও নাম খুব এসেছিল, কিন্তু কিন্তু যেটা হয়তো ওনাকে দিলে পার্টির অগ্রগতি ভালো হতো বলে অনেকেই মনে করেন। আমরা যারা নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণে থাকি তারাও মনে করি যে শুভেন্দুর হাতে দায়িত্ব থাকলে হয়তো পার্টির অগ্রগতি ভালো হতো, বেটার হতো, পার্টির একটা লড়াকু মনোবল তৈরি হতো। কিন্তু আমি যতদূর খবর পাই শুভেন্দুবাবু নিজেই রাজি নন, কেননা পার্টির যে একটা লিখিত বা অলিখিত ভাবনা আছে যে একটা লোকে দুটো পোস্ট থাকবে না। এখন শুভেন্দুবাবু এলপি পজিশনটা বেশি পছন্দ করেন, কেননা উনি যেহেতু এটা ক্যাবিনেট র্যাঙ্কের একটা পজিশন, এই পজিশনের ফলে বাংলার সব জায়গায় ঘোরা যায়, যাওয়া যায়, মানুষের সঙ্গে জনসংযোগ দ্রুত করা যায়, এবং ওনার লক্ষ্য তো পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি হবো না, লক্ষ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া।
যে ধরনের কথাবার্তা বলেন যে আমরা ক্ষমতা আসলে আমরা এটা করে দেবো, আমি এটা করে দেবো, তার মানে তার মধ্যে পরিষ্কার একটা এই ধরনের কথা কিন্তু অন্যরা বলেন না, যেটা মানে আপনি হ্যাঁ একদম, এটা যেটা বলেছেন এর সঙ্গে যদি আপনি যোগ করেন অমিত শাহও কিন্তু ঘনিষ্ঠ হচ্ছে শুভেন্দু অধিকারী। তার ফলে যেটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানে শুভেন্দু বাবু যেটা চাইবেন যদি বিজেপি আসে মুখ্যমন্ত্রী হবার, এলওপি থেকে একেবারে যেমন শ্যাডো প্রাইম মিনিস্টার ব্রিটেনে যেটা থাকে সেইভাবে নিজেকে তৈরি করছে। এখন কে প্রেসিডেন্ট হলো সেটা শুভেন্দু বাবুর কাছে খুব গুরুত্বহীন একটা ব্যাপার। উনি জানেন লড়তে হবে আমাকেও, আর এলপি পোস্টটাকে কাজে লাগিয়ে লড়তে হবে। কিন্তু মানে যদি সাংগঠনিক গুরুত্বকে বাড়াতে হয় এবং বিজেপির যে অরিজিনাল বেস যেটা হচ্ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে আসা মানুষজন, তাদেরকে সঙ্গে দিতে গেলে আবার মানে বিজেপির দিলীপ ঘোষের ভীষণ প্রয়োজন আছে। আবার ইদানিং কালে শুভেন্দু যে কথাগুলো বলছে তার ভোকাবুলারিতে একেবারে মানে আরএসএস কে ছাপিয়ে চলে গেছে। কোনো ইয়েতেই বুঝতে যে ধরনের ভাষা উনি ব্যবহার করেন, শব্দ চয়ন করেন, একেবারে নিজেকে মানে একদম আরএসএস মানে কট্টর আরএসএস সেটা বোঝাতে চান। এটা আপনি দেখবেন যে এর মধ্যে কোনো রাগঢাক নেই, একেবারে কড়া ভাষা হিন্দুত্বের কথা উনি বলেন, যেটা কোনোদিন বিজেপি ওই পজিশনে তথাগত রায় যারা ছিলেন তারাও কিন্তু ওইভাবে কতদিন কথা বলতে পারেননি, রাহুল সেনাও পারেননি। এমনকি সুকুমার বন্দ্যোপাধ্যায় যিনি একেবারে আরএসএস থেকে এসেছিলেন, উনি বোধহয় বিবাহ করেননি হয়তো সুকুমার বন্দ্যোপাধ্যায় কবি মানে তাত্ত্বিক মানুষ ছিলেন, কিন্তু ওনার মুখেও কিন্তু এই ধরনের কথা কোনোদিন ছিল না, যেটা যখন যারা আরএসএস থেকে বিজেপিতে আসতেন তারা অনেকটাই নিজেদেরকে পলিটিক্যাল কালচারের সঙ্গে নিজেকে আপনি আরএসএস এর ঘনিষ্ঠ সাংসদ বর্তমানে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনিও তো দৌড়ে আছেন, কি মনে হয়? হ্যাঁ দেখুন, মানে শ্রমিক বাবু অত্যন্ত ভালো একজন বক্তা, কিন্তু অর্গানাইজেশনের ওনাকে প্রয়োজন একজন বক্তা হিসেবে, পার্টি স্পোক্স পারসন হিসেবে। উনি যেভাবে গুছিয়ে বলতে পারেন অন্য পাঁচজন সেভাবে বলে উঠতে পারেন, কিন্তু মাঝখানে বেশ কিছুদিন উনি কিছুটা এতে ছিলেন, কিন্তু তারপরে চুপচাপ ছিলেন। তারপরে সাংসদ হয়েছেন, এখন রাজ্যসভার সাংসদ হয়েছেন, রাজ্যসভাতেও ওনাকে দেখা যায় নানান ভাবে। কিন্তু আরএসএস এর মানে আরএসএস এর যতটা আমি খবর রাখি বা তাতে আরএসএস এর খুব কাজ, মানে ভৌমিকবাবু তো খুব কাছে, তার চেয়েও বেশি কাছে দিলীপ ঘোষের, এটা মানতে কোনো দ্বিধা নেই। কেননা একেবারে সংঘটা আরএসএস এর প্রচারক হিসেবে কাজ করেছেন। শ্রমিক বাবু আরএসএস এর কি প্রচারক ছিলেন আমি জানি না, দীর্ঘদিনই উনি বিজেপিতে আছেন না এইটুকু আমি জানি। সুতরাং তো আরএসএস যদি বলে যে আমার লোক দরকার, কারণ গত নির্বাচনে আরএসএস কিন্তু তার আরএসএস এর মধ্যে একটা যন্ত্রণা ছিল, আমি দেখেছি যে তার 21-এর নির্বাচনে বিশেষ কিছু বলতে পারে, এবং 26-এর নির্বাচনে ওরা কিন্তু মানে চাইবে ওদের বক্তব্যটাকে মানে এমন একজন আসুক যে ভালো করে ফুটিয়ে তুলবে। এখন লকেট চট্টোপাধ্যায় বা অগ্নিমিত্রা দিয়ে এরা দুজনেই কিন্তু ওনাদের দুজনেই কিন্তু আরএসএস এর সঙ্গে যোগাযোগ আছে, যারা বিজেপি করে। কিন্তু তাহলে এখানে যে তাহলে কি মানে যে কন্ট্রোভার্সিটা তৈরি হচ্ছে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল বা শ্রমিক ভট্টাচার্য, তার থেকে বরং যে জায়গায় রয়েছে দল, খুব মানে যদি দেখা যায় যে হয়তো আগামী এপ্রিলেই আমরা এতদিনে হয়তো নির্বাচনে নেমে যাব, মানে নির্বাচন শুরু হয়ে যাবে এই বাংলায়, 26-এর নির্বাচন। তাই এই জায়গাটা থেকে তাহলে কি কোন রিস্ক না নিয়ে সংঘনিষ্ঠ যিনি আছেন আপাতত সুকান্ত মজুমদার, তাকেই রেখে দিতে পারে দল, কি মনে হয়? হ্যাঁ দেখুন, সুকান্ত বাবু দুটো পোস্ট একসঙ্গে হোল্ড করছেন, কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সভাপতি। তো ওনাকে চাইলে কিন্তু দল তো আগেই অ্যানাউন্স করে দিত যে উনি আবার থাকবেন, তো সেটা তো দল সেভাবে এখনো কিছু করেনি। কেননা দল যদি নির্বাচনে জিততে চায়, সুকান্ত বিজেপির বাংলার নেতা হলো, ওনার ভিতটা কিন্তু বালুরঘাট
ভিত্তিক এইসব এলাকায় ফলাফলের বিচার করেন, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন আগে, আর সুকান্ত মজুমদার তারপরে হয়েছে। যদি ফলাফল বিচার করেন, দিলীপ ঘোষের পারফরমেন্স যদি বিচার করেন, তাহলে দিলীপ ঘোষ সফল। 3 থেকে 77 করেছেন বিধায়ক, আর ওদিকে 2019-এ 18 জন সাংসদ। দিলীপ ঘোষের এই পারফরমেন্স কিন্তু আমরা 2024-এ গিয়ে দেখলাম সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পরে 18টা হয়ে গেল 12। সেই জায়গাটায় কেন্দ্রীয় নেতৃত্ব কি তার উপর ভরসা করতে পারবে যদি পারফরমেন্সের বিচার হয়? হ্যাঁ দেখুন, হ্যাঁ পারফরমেন্স তো নিঃসন্দেহে একটা দিক, এগুলো তো নিশ্চিত করা যাবে, কিন্তু তার চেয়ে বড় কথা সংঘপ্রাণের সবার সঙ্গে মিলিয়ে চলছে কিনা। বা এখন কি জানেন তো, এখন নির্বাচনে 26-এ 21-এ নির্বাচনে একটা বড় হাওয়া ছিল, কিন্তু ভেতর থেকে অন্তর্কাল হয়ে বিজেপি পারেনি। 26-এ বিজেপি কোনো রিস্ক নেবে বলে আমি মনে করি, একেবারে কমপ্লিট। এবং 26 যদি কোনো কারণে বিজেপি জিততে না পারে, তাহলে পশ্চিমবঙ্গে আসা অনেকদিন থেকে ভুলে যেতে হবে। তাই 26টা যেহেতু ওদের কাছে অত্যন্ত সিরিয়াস, এবং এখন এত পশ্চিমবঙ্গে নানান দুর্নীতির ব্যাপার ঘটছে, সরকার অনেকটাই ব্যাকফুটে চলে যাচ্ছে। এই সময় জোর ধাক্কা, বুঝেছেন, জোর ধাক্কা তখনই দেওয়া যায় যখন সরকার ব্যাকফুটে। এই সময় জোর ধাক্কা মানে একটা তুমুল আন্দোলন করার মতো মানুষ হচ্ছেন শুভেন্দু এবং দিলীপ ঘোষ, এই দুজনই রয়েছে। অন্যরা আছেন, কিন্তু এদের দুজন বোঝাই যাচ্ছে শুভেন্দুকে তো আলটিমেটলি কোন পজিশনের কথা ভাবছে। এই জুটিটাকে ভালো করে ব্যবহার করে এটাই চাইবে বলে আমার ধারণা। সুতরাং আমি খালি এটাই বলবো, দিলীপ বাবু লেডি লাক হয়তো ওনাকে প্রেসিডেন্টের পাশেই নিয়ে যাবে। ওনার আরো যে স্বপ্ন আছে সেগুলো কি করবে আগামী দিনই বলবে। এই মুহূর্তে ওনার বিয়েটার ফলে রাজ্য সভাপতি হওয়ার কোনো বাধা হচ্ছে বলে আমি মনে করি। একদম, অর্থাৎ রাজাদা যেটা বললেন, ওই আবারও যে স্ত্রীর ভাগ্যে হয়তো তিনি আবার তার ভাগ্য ফিরবে, মানে নতুন স্ত্রীকে পেয়ে তার ভাগ্য ফিরবে বলতে রাজ্য সভাপতির পদকে তিনি আবার ফিরে পাবেন। কিন্তু যদি আমরা এই যে বিশ্লেষণটা রাজাদা করলেন যদি দেখেন, তাহলে কিন্তু সংঘঘনিষ্ঠ অনেকের থেকে বেশি দিলীপ ঘোষ, পারফরমেন্সের বিচারে এগিয়ে দিলীপ ঘোষ। আর যদি 26-এ নির্বাচনে সত্যি বিজেপি চায়, কেন্দ্রীয় নেতৃত্ব চায় যে বাংলা দখল করবে, তাহলে কিন্তু দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর মতো একজন নেতৃত্ব চায়। অন্যরা পারবে না বলছি না, কিন্তু তাদের দুজনের যুগলবন্দিটা, এবং অলরেডি আমরা দেখেছি যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এই যুগলবন্দির কাজটা অলরেডি করে ফেলেছে। কারণ দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সকলকে নিয়ে যাতে একটা মসৃণ ভাবে পথ চলা যায়, তার একটা রাস্তা কিন্তু বার করেছে। কিন্তু এখন খবরের শিরোনামে দিলীপ ঘোষ তিনি নতুন জীবনে প্রবেশ করেছেন, নতুন জীবনে যাচ্ছেন, তার নতুন জীবন সুখী হোক, শুভেচ্ছা রইল। সেই সঙ্গে আমরা দেখবো যে আগামী আর তো কয়েকদিন তাহলে কি দিলীপ ঘোষের ভাগ্য ফিরবে রাজ্য সভাপতির পদে, নাকি অন্য কেউ। নজর সেদিকে থাকবে। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।